লেখিকা প্রিয়দর্শিনী স্মৃতির লাগলো যে দোল। কখন থেকে কলিং বেল বাজিয়েই চলেছি। মনি কি বাড়িতে নেই নাকি রে বাবা? কই, বাইরে তো তালা দেওয়া নেই, তাহলে বোধহয় ঘুমিয়ে পড়েছে। একটা বরং ফোন করি। নম্বরটা ডায়াল করতে যাবে এমন সময় দরজাটা খুলে গেল। কাকে চাই? একটা ভরাট গলার আওয়াজে ফোন থেকে চোখ তুলে তাকায় নীল। এটা আবার কে? ভুল অ্যাড্রেসে এলাম নাকি? এটা কি মনির বাড়ি? আগে না, এখানে মনি বলে কেউ থাকে না। ভরাট গলা বলে উঠল, কিন্তু আমার তো মনে হচ্ছে এখানেই এসেছিলাম আমি। বলছি তো, এখানে মনি বলে কেউ থাকে না। আমার বাড়ি, আর আমি জানবো না? অদ্ভুত সব লোকজন এই ভর দুপুরে কাঁচা ঘুমটার দফারফা করে দিল। ভরাট গলায় বিরক্তির সুর। এই কি বললেন আপনি? অভদ্র কোথাকার! আপনি অভদ্র, ভর দুপুরে লোকের বাড়ি এসে উৎপাত করছেন। এই বাবু, এই দুপুরে কার সাথে এত চেঁচামেচি করছিস রে? কে এসেছে? বলতে বলতে উপর থেকে নেমে আসেন অনুরাধা দেবী, মানে ভরাট গলার মা। ওই তো মনি, মিথ্যেবাদী একটা। বলে কিনা মনি বলে কেউ থাকে না, বলেই মুখ বেঁকায় নীল। আরে নীলু, তুই আয় মা, ভেতরে আয়। দেখো না মনি, এই ছেলেটা বলে কিনা তুমি এখানে থাকো না। আরে আরে শান্ত হ মা, তুই যে আমাকে মনি বলে ডাকি সেটা তো জানে না তাই। বাবু, এ হলো নীলু মানে নীলাশা, আর নীলু এ হলো অভি মানে অভিরাজ, আমার ছেলে। নীলুমা, একটু বস, তোর জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। কলেজ থেকে সোজা এসেছিস মনে হচ্ছে, খাওয়া দাওয়া তো কিছুই হয়নি নিশ্চয়ই। একটু বস মা, এক্ষুনি আসছি আমি। বেশ ব্যতিব্যস্ত হয়ে বলে ওঠেন নীলুর মনি। না না মনি, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, আমি কলেজ ক্যান্টিনে খেয়ে নিয়েছি। অন্য একদিন এসে তোমার হাতের ফুলকো লুচি আর আলুর দম জমিয়ে খেয়ে যাব। আজকে একটু তাড়া আছে গো, একবার এনজিওতে যেতে হবে। দেখো, কথা বলতে বলতে আসল কথাটাই ভুলে গেছি, যার জন্য আশা। তোমার ছাতাটা আমার কাছে রয়ে গেছিল, এই নাও। আসি গো মনি। আর হ্যাঁ, তোমার ছেলেটাকে একটু মধু খাওয়াও, যদি মিষ্টি কথা বেরোয় মুখ থেকে। বলে একটু অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। এই ঝগড়াটে মেয়েটাকে তুমি কি করে চিনলে মা? আমার বাড়িতে এসে আমাকে এই কথা শুনিয়ে দিয়ে চলে গেল। অভদ্র একটা, বলে গজগজ করতে থাকে অভি। তুইও কি কম বাবু? মেয়েটাকে তুইও তো অনেক কথা বলেছিস, হয়ে গেল শোধবোধ। মেয়েটা খুব ভালো রে বাবু। কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওর সাথে পরিচয় হয় আমার। অ্যাক্সিডেন্ট? কার? তোমার? কই, আমাকে তো কিছু জানাওনি। তোকে জানিয়ে কি হতো, তুই তো তখন ব্যাঙ্গালোরে ছিলিস, বললে শুধু শুধু চিন্তা করতিস, তাই বলিনি। একটা বাইকে ধাক্কা লেগেছিল, রাস্তায় পড়ে গিয়ে হাত পায়ে চোট লেগেছিল, মাথায় কিছুটা লেগেছিল। ওই নীলুই তো সেদিন ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে ওষুধ কিনে দেওয়া সবটাই একাই করেছিল ও। আবার আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। বর্তমান যুগে কে আর অন্যের কথা ভাবে বলতো? সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত। সবে ঠিক আছে মা, কিন্তু ওকে কথা শেষ করতে দেন না অনুরাধা দেবী, বলে ওঠেন, আহ বাবু থাম তো, একই জিনিস নিয়ে আর কথা বলিস না, যা নিজের ঘরে গিয়ে রেস্ট নে। উফ, কি একটা পায়ে ফুটলো। কি এটা? কানের দুল? এটা আবার কোথা থেকে এলো? ও, নির্ঘাত ঝগড়াটে মেয়েটার কানের দুল এটা। ধুর, কি হবে এটা? বলে ছুঁড়ে ফেলতে গিয়েও কি একটা মনে করে নিজের কাছেই রেখে দিল অভি নীলুর দুলটা। আজ অভি নতুন অফিসে জয়েন করবে, আগে ব্যাঙ্গালোরে করতো, এই কয়েকদিন আগে কলকাতার অফিসে ওকে ট্রান্সফার করা হয়েছে। ও নিজেই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিল। মায়ের বয়স হচ্ছে, তাই মাকে একলা রাখতে সাহস হয় না, তাই বরাবরের মতো চলে এসেছে ও। ওঠাম, আমি বেরোচ্ছি। টেবিলে তোমার খাবার ঢাকা দেওয়া আছে, আর ওষুধটাও এখানেই রাখলাম, খেয়ে নিও। আসছি, সাবধানে থেকো। এই বলে বেরিয়ে যায় নীলাশা। ও একটা কলেজে পার্ট টাইম জব করে, আর একটা এনজিওতে কাজ করে, আর সঙ্গে কয়েকটা টিউশনি। এতেই ওদের ঠাকুমা নাতনির চলে যায়। তবে একটা স্থায়ী চাকরির খোঁজে আছে মেয়েটা, তাই তো সারাদিন খাটাখাটনি করে আবার রাতে এসে বইয়ে মুখ গুজে বসে। ওর দৃঢ় বিশ্বাস ওর এই পরিশ্রমের ফলও একদিন পাবেই। দিন রাত মেয়েটা খাটছে, ওকে তুমি ভালো রেখো ঠাকুর। আমার এই মা বাপ মরা নাতনিটার কপালে সুখ দিও, ওর ধূসর জীবনটাকে রঙে ভরিয়ে দাও।
ওর জীবনেও কেউ আসুক যে ওকে বুঝবে, ওকে আগলে রাখবে আর অনেক অনেক ভালোবাসবে। দেখো ঠাকুর, ওকে সুখী করো। বলে ওনার রাধা গোবিন্দকে প্রণাম করেন নীলুর ঠাম মালতী দেবী। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে। এর মধ্যে নীলু কয়েকবার ওর মনির বাড়ি এসেছে, তবে প্রত্যেকবারই অভির অনুপস্থিতিতে। ফোন করে জেনে নেয় অভি বাড়ি আছে কিনা, না থাকলে তবেই আসে। অনুরাধা দেবী ওকে জিজ্ঞাসাও করেন, কিরে নীলু, তুই কি অভিকে ভয় পাস নাকি? ও না থাকলে তবেই তুই আসিস? উত্তরে নীলু বলে, ভয়? আর তোমার ওই ঝগড়াটে ছেলেটাকে? কভি নাহি। উনি হয়তো উল্টোপাল্টা কিছু বলবেন আমাকে, আর আমিও তো চুপচাপ সহ্য করবো না, জানোই তুমি। তাই সেদিন রাস্তা দিয়ে কিছুটা আনমনেই হাঁটছিল নীলু। ঠামের শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। মানুষটা দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। ঠামের কিছু হয়ে গেলে সে তো পুরো অনাথ হয়ে যাবে। বাবা মা চলে যাওয়ার পর থেকে ওই মানুষটাই তো নীলুর সব। আর কিছু ভাবতে পারছে না ও। মাথাটা কেমন যেন করছে। হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে যায় ও। অভি আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে। মাকে নিয়ে একবার মামার বাড়ি যেতে হবে। হঠাৎ চোখে পড়ে রাস্তার পাশে কিছু পথ চলতি মানুষের জটলা। গাড়ি রেখে কৌতূহলের বশে ভিড় ঠেলে এগিয়ে যায় ও। একটি মেয়ে রাস্তায় পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে বোধহয়। জটলা করা লোকজন কেউই ওর জ্ঞান ফেরানোর চেষ্টা না করে বিভিন্ন তর্ক বিতর্কে ব্যস্ত। সরুন দেখি, ওনার মুখে চোখে জল দিতে হবে। কেউ একটু জল আনুন না দয়া করে। জল দিতে গিয়ে অভি দেখে একটা চেনা মুখ। ও বলে ওঠে, নীলাশা। চলুন, কোথায় যাব? জাহান্নামে। অভির এমন কথায় নীলু বেশ ঘাবড়ে যায়। না না, আমি আপনার সাথে কোথাও যাব না। অভি বলে, আমার কথা বাদ দিন, আপনি আপনার মনির কথা শুনবেন তো? আচ্ছা, ওনার সাথেই কথা বলে নিন। ঠিক আছে মনি, তুমি যখন বলছো তখন যাব আমি তোমার ছেলের সাথে ডাক্তারখানা। আপনি কি খাওয়া দাওয়া করেন না নাকি? এত লো প্রেশার আপনার, না খেলে ঝগড়া করবেন কি করে? এতগুলো কথা বলে চুপ করে যায় অভি। যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা সে নিরুত্তর। অভি লক্ষ্য করে নীলুর চোখে জল। এই ঝগড়াটে মেয়েটা কাঁদছে। কি হয়েছে ওর? এ কি, আপনি কাঁদছেন কেন? আমি তো কাদার মতো কোনো কথা বলিনি। বাইরের দিকে তাকিয়ে উদাস হয়ে নীলু বলে, জানেন, আমার ঠামের খুব শরীর খারাপ কদিন ধরে। আর কদিন বাঁচবে জানি না। কেন, কি হয়েছে ওনার? হার্টের অসুখ, ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। বলেই আবার কেঁদে ফেলল নীলু। কাঁদবেন না প্লিজ, ঠাম ঠিক সুস্থ হয়ে যাবেন, দেখবেন। সেদিন ওদের দুজনের মধ্যে আর তেমন কোনো কথা হয়নি। নীলুর থেকে ওর বাড়ির ঠিকানা জেনে অভি ওকে নামিয়ে দিয়েছিল ওখানে। সেদিনের পর থেকে কয়েকদিন কেটে গেছে। অনুরাধা দেবী অভির কাছ থেকে নীলুর ঠামের অসুখের কথা শুনে ওনাকে দেখতে গিয়েছিলেন নীলুদের বাড়িতে। ওখানে গিয়ে নীলুর ঠামের সাথে বেশ ভাব জমে গেল অনুরাধা দেবীর। মানুষটা খুব হাসি খুশি, খুব মিশুকে। তাদের যে এটা প্রথম আলাপ সেটা বোঝার উপায় নেই। হ্যাঁ রে নীলু, তোর ঠামের যে এত শরীর খারাপ, কই একবারও বলিসনি তো? সেদিন রাস্তায় তোর সাথে অভির দেখা না হলে জানতেই তো পারতাম না। আমি তো তোর নিজের কেউ হই না, বলবি কেন আমায় আর? অভিমানের সুর ঝরে পড়ে অনুরাধা দেবীর গলায়। অমন করে বলো না মনি, আমার তো নিজের লোক বলতে কেউ ছিল না গো ঠাম ছাড়া। তারপর তোমার সাথে আলাপ হলো। তোমাকে দেখেই কেন জানি না আমার মায়ের কথা মনে পড়ে গেছিল। তোমার গায়ে একটা মামা গন্ধ পাই, যেমনটা পেতাম আমার মায়ের গা থেকে। রক্তের সম্পর্ক হয়তো নেই তোমার সাথে আমার, কিন্তু তবু একটা অদৃশ্য টান অনুভব করি। তুমি আমার খুব কাছের মানুষ গো। বলি ওর মনির গলাটা জড়িয়ে ধরে নীলু। এরপর থেকে সময় পেলেই অনুরাধা দেবী চলে আসেন নীলুর ঠামের কাছে। দুজনের অনেক কথা হয়, কথার বেশিরভাগ জুড়েই থাকে নীলু। জানো মা, আমার এই নাতনিটিকে নিয়ে বড় চিন্তা হয়। আমি ছাড়া ওর তো আর কেউ নেই। আমি চোখ বুঝলে ওর যে কি হবে। জানি তুমি আছো, তুমি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসো, ওর খেয়ালও রাখবে, কিন্তু তাও আমার মরার আগে যদি ওর একটা সদ্গতি করতে পারতাম তবে হয়তো মরে শান্তি পেতাম। বলে থামলেন নীলুর ঠাম। তার এই কথা শুনে অনুরাধা দেবীর হঠাৎ একটা সম্ভাবনার কথা মাথায় এলো। অনুরাধা দেবী বলে উঠলেন, মাসিমা, আপনার নাতনিটিকে দেবেন আমায় আমার অভির জন্য? এ তো খুব ভালো কথা মা, কিন্তু তোমার ছেলের মতামতটা জানো আগে, ও কি চায়। আর আমি নীলুকে বলবো।
ঠিক আছে মাসিমা, তাই হবে। সেদিন বাড়িতে ফিরে অনুরাধা দেবী তার ছেলেকে নিজের ঘরে ডেকে পাঠালেন। বাবু, তোর কাজ শেষ হলে একবার আমার ঘরে আসবি তো, একটু দরকার আছে। আচ্ছা মা, কাজটা শেষ করেই যাচ্ছি। হ্যাঁ মা, বলো কি বলছিলে? এই বলে বেশ উৎসুক চোখে মায়ের দিকে তাকায় অভি। অনুরাধা দেবী বেশ শান্ত স্বরে বলে ওঠেন, দেখ বাবু, তোকে এখন যে কথাটা বলবো ভালো করে শুনবি, আর পরে ভালো করে ভাববি। মায়ের কথায় বেশ চিন্তিত হয়ে অভি বলে, কিছু সিরিয়াস নাকি মা? কারোর কিছু হয়েছে নাকি? না না, কারোর কিছু হয়নি, তোর বিয়ে নিয়ে একটু আলোচনা ছিল তোর সাথে। ভীষণ শান্তভাবে অভির দিকে তাকিয়ে কথাগুলো বলেন তিনি। মায়ের এহেন কথায় অভি খুব অবাক হয়ে বলে ওঠে, কি বিয়ে আমার? এখন কেন? আগে পুরো কথাটা শোন, তারপর যা বলার বলিস। আমার পরিচিত খুব ভালো একটি মেয়ে আছে, অবশ্য তুইও তাকে চিনিস। নীলুর কথা বলছি। অভি এবার বেশ উত্তেজিত হয়ে বলে, নীলাশা? নীলাশা। তোর ওপর আমি আমার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না, তুই ভালো করে কদিন ভাব, তারপর আমাকে জানাস তোর মতামত। কিন্তু খুব বেশি সময় নিস না, কারণ নীলুর ঠামের শরীর তো ভালো না, কখন কি হবে বলা যায় না। আর উনি চান ওনার মৃত্যুর আগে ওনার প্রাণপ্রিয় নাতনিটিকে সুপাত্রস্থ করতে। এতগুলো কথা বলে থামেন অনুরাধা দেবী। ছেলের মুখের দিকে তাকিয়ে তার অভিব্যক্তি বোঝার চেষ্টা করেন। অভি এবার খানিকটা রেগে গিয়ে বলে ওঠে, ও তাই উনি আমার ঘাড়ে ওনার নাতনিটিকে গছাতে চাইছেন? আর তুমিও রাজি হয়ে গেলে কি করে মা? যত সব সুবিধাবাদী লোকজন খেতে পেলে শুতে চায় একেবারে। অভি, আর একটাও যদি ওনাদের নিয়ে খারাপ কথা বলেছ, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? গুরুজন সম্পর্কে এসব বলতে তোমার লজ্জা করলো না? ছি অভি, ছি! চেঁচিয়ে উঠলেন অভির মা। মাকে এরকম ভয়ঙ্কর রাখতে অভি এর আগে একবারই দেখেছিল, তাও অনেক বছর আগে কলেজে পড়াকালীন। ছোট থেকেই মাকে সম্মান আর ভয় দুটোই করে সে। ছোটবেলায় বাবা মারা যাবার পর মাই তার সব। অনেক পরিশ্রম করে তাকে বড় করেছে। মা তাকে কোনোদিন মারধর করেনি, ধমকে কথাও বলেনি কোনোদিন। কিন্তু কলেজে পড়ার সময় তার জীবনে একটা ঘটনা ঘটেছিল, আর তারপর থেকে মা শক্ত হাতে হাল ধরেছে, নইলে সে হয়তো কোনোদিন জীবনের মূল স্রোতে ফিরতেই পারত না। এসব ভাবতে ভাবতে পুরনো দিনে ফিরে গেছিল অভি। মায়ের গলার স্বরে বাস্তবে ফিরল, তোর নীলুকে পছন্দ নাই হতে পারে, তার মানে এই নয় যে যা মুখে আসবে বলে যাবি। কিরে, তোকে আমি কিছু বলছি, উত্তর দে, নাকি সে ভদ্রতাটুকুও বিসর্জন দিয়েছিস? অভি এবার মায়ের হাত ধরে বলে, আমার ভুল হয়ে গেছে মা, ওনাকে এরকমভাবে বলা একদম উচিত হয়নি আমার। রেগে যেও না প্লিজ। ওই একটা নাম আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। আমি ঘেন্না করি ওই নামটাকে, ভীষণ ঘেন্না করি। এই বলে চুপ করে যায় অভি। এবার অনুরাধা দেবীর মাথা একটু ঠান্ডা হয়। উনি অভির মাথায় হাত রেখে বলেন, দেখ বাবু, জানি আমি তোর রেগে যাওয়ার কারণ, কিন্তু এর মানে এই নয় যে তুই কোনোদিন বিয়েই করবি না। নীলুকে না হয় করলি না, কিন্তু অন্য কাউকে তো করবি নাকি? আমি নীলুর জন্য যোগ্য পাত্র খুঁজে আনবো। তুই খালি আমার কথাগুলো একবার ভাবিস ভালো করে। যা, ঘরে যা, আর কিছু বলার নেই তোকে। ঘরে চলে আসে অভি। আলমারি খুলে একটা নীল মলাটের ডায়েরি বের করেও, আর ওটা পড়তে পড়তে হারিয়ে যায় অতীতের কিছু ঘটনার ভিড়ে। অভি আর আদি দুই প্রাণের বন্ধু, যাকে বলে একেবারে হরিহর আত্মা। সেই নার্সারি থেকে বন্ধুত্ব ওদের। একসাথে একই স্কুলে পড়াশোনা করেছে ওরা, আর এখন স্কুলের গণ্ডি পেরিয়ে ওরা একই কলেজে। আজ ওদের কলেজের প্রথম দিন। অভি বেশ কিছুক্ষণ আগে আদির বাড়িতে এসেছে দুজনে একসাথে কলেজে যাবে বলে, কিন্তু এদিকে আদির পাত্তা নেই। সে বাবু রেডি হচ্ছে তো হচ্ছেই। অভি এবার একটু অধৈর্য হয়ে বলে ওঠে, ওরে আদি, আর কতক্ষণ সময় লাগবে তোর? প্রথম দিনই আমাদের দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি কর ভাই। আদির মা বলে, উফ, এই আদিটাকে নিয়ে আর পারি না, এত লেদুস হয়েছে না ছেলেটা, একটা কাজ করতে সারাদিন লাগিয়ে দেয়। এই অভি, ওর জন্য তোকে আর অপেক্ষা করতে হবে না, ও ছেলে কলেজ টলেজ যাবে বলে তো মনে হয় না। তুই বরং চলে যা বাবু, তোর দেরি হয়ে যাবে রে। কথাটা বলে অভির দিকে তাকিয়ে চোখ টেপে আদির মা। মায়ের কথা কানে যেতেই আদি তাড়াহুড়ো করে নেমে আসে ওপর থেকে, আর তারপর অভিকে বলে, এই চল, আমার হয়ে গেছে, আসলে এত ঘুম পাচ্ছিল না আমার, তাই দেরি হলো। পাক্কা প্রমিস, কাল থেকে ঠিক সময় তৈরি হয়ে যাব। কাকিমা, আমরা আসছি। মা, আমরা আসছি। এই বলে দুজনে বেরিয়ে যায়। এর মধ্যে দেখতে দেখতে কয়েকদিন পেরিয়ে গেছে। নতুন পরিবেশে বেশ ভালোই লাগছে ওদের।
দুজনের কলেজ এক হলেও ডিপার্টমেন্ট আলাদা। অভির কম্পিউটার সায়েন্স আর আদির ম্যাথ। পড়াশোনা, ক্লাসের ফাঁকে আড্ডা, এই সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল ওদের দিনগুলো। এর মধ্যে নিজের ডিপার্টমেন্টের বেশ কিছু বন্ধুবান্ধবও হয়েছে দুজনের। আগামীকাল ওদের কলেজে নবীনবরণের অনুষ্ঠান আছে, তাই ওদের সিনিয়র দাদা দিদিরা ওদের কিছু না কিছু পারফর্ম করতে বলেছে কালকের অনুষ্ঠানে। এই কথা শোনার পর থেকে ওরা প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা বেশ উত্তেজিত ও তার পাশাপাশি কিছুটা ভীত। অভির এক বন্ধু ঋষি বলল, অভি, কাল আসছিস তো? আর কি পারফর্ম করবি ঠিক করলি? আমি তো কিছুই পারি না ভাই, কি করব ভগাদাই জানেন, বলে ঠোঁট ওল্টালো। ওর কথা বলার ধরনে সবাই হাসতে লাগলো। অভি বলল, চিন্তা নেই ভাই, আমিও বেগুন, কিছুই পারি না, সো নো চাপ। আর কাল আসবো কিনা ঠিক নেই আমার, আসলে মাকে নিয়ে এক জায়গায় যাবার কথা আছে। আদির বন্ধু রিমি ওর কথা জিজ্ঞেস করলেও একবার অভির দিকে তাকালো। কিছু বলতে যাবে এমন সময় অভি ওকে আটকে দিয়ে বলল, আরে হ্যাঁ রিমি, আদি আসবে। তোরা কি জানিস আদি ভীষণ ভালো গিটার বাজায় আর গানটা তো অসম্ভব ভালো গায়। কাল ওর গান শুনে ফিদা হয়ে যাবি সবাই, এই বলে দিচ্ছি, বলে হাসতে লাগলো। এই কথা শুনে ওরা সবাই বেশ হইচই করে উঠল। পরের দিন নবীনবরণ অনুষ্ঠানটা বেশ সুন্দরভাবে পালন হলো। অভি ছাড়া প্রায় সব বন্ধুরাই এসেছিল কলেজে। অভির মায়ের সাথে কোথাও একটা যাবার ছিল, তাইও আসেনি। কলেজ থেকে বাড়ি ফিরেই আদি ছুটল অভির বাড়িতে। আজ কলেজে অনেক কিছু হয়েছে, আর সেগুলো যতক্ষণ না অভির কাছে ওগরাতে পারছে ততক্ষণ ওর পেটের ভেতরটা কেমন যেন করছে। অভি, এই অভি, কই গেলি? আদির গলার আওয়াজ পেয়ে অভির মা ঘর থেকে বেরিয়ে এলেন। আরে আদি বাবু যে, বস বাবা একটু, অভি এক্ষুনি চলে আসবে। এই কলেজ থেকে সোজা চলে এসেছিস তাই না? খাওয়া দাওয়া তো কিছুই হয়নি নিশ্চয়ই, তুই বস, আমি এক্ষুনি তোর জন্য কিছু একটা বানিয়ে আনছি। ও যে মা, অত টেনশন নিও না, চিল করো। আজ তো কলেজে অনুষ্ঠান ছিল, তাই খাইয়েছে সবাইকে, আমার পেট ভর্তি গো। তাও তুমি যখন বলছো তাহলে তোমার হাতের এক কাপ গরমা গরম কফি খেতে পারি। আচ্ছা তুই বস, আমি কফি নিয়ে আসছি। এই বলে রান্নাঘরে চলে গেলেন আদির জেম্মা। অভি বাড়ি ফিরে দেখলো আদি ওর ঘরে সোফায় বসে বসে কি যেন গভীরভাবে চিন্তা করছে আর মাঝে মধ্যে মুচকি মুচকি হাসছে। বাবা, আদি বাবু, আপনার হলোটা কি? এরকম একা একা বসে হাসছেন কেন? ডাল মে কুছ কালা হ্যায় মনে হচ্ছে। বল বল শুনি, কেসটা কি? আর আজকের অনুষ্ঠানটা কেমন হলো রে? কোন গানটা করলি? তোর গান শুনে কজন ফিদা হলো আগে বল। অভিকে দেখে এবার আদি একটু নড়ে চড়ে বসে, তারপর বলে, ওরে থাম, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দেব শুনি? অনুষ্ঠান ভালো হয়েছে, আমরা সবাই খুব মজা করেছি, তুই গেলে খুব ভালো হতো রে। কত কিছু মিস করে গেলি জানিস, তোর ফেভারিট বিরিয়ানিটাও ফসকে গেল। আর আজকে আমি তোর ফেভারিট যখন নীরবে দূরে গেয়েছি, স্যার ম্যাডাম দাদা দিদিরা ভালো বলেছে। আর একটু থেমে মুচকি হাসলো আদি। আর কি শুনি? কেমন যেন লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে, কাউকে মনে ধরলো নাকি বন্ধু? অভির কথা শুনে আদি হেসে বলল, ধুস, কি যে বলিস না, ওসব কিছু না, তবে আজ নতুন একজনের সাথে আলাপ হলো, মানে সেই আলাপ করলো এসে, বলল গানটা নাকি ওর খুব পছন্দের, আরেকদিন আমার গান শুনতে চেয়েছে, আর মেয়েটাকে খুব মিষ্টি দেখতে জানিস। এতক্ষণ অভি বেশ মনোযোগ সহকারে ওর কথা শুনছিল। আদি থেমে যেতেই ও খানিকটা ফাজিল হেসে বলে উঠল, ও হরি, এই ব্যাপার তাহলে? আমার বন্ধুর হৃদয়ে দোলা লাগিয়েছেন যিনি, তিনি কে শুনি? কি নাম তার? আদি একটু লজ্জা পেয়ে বলে উঠল, ধুর, দোলা টোলা নয়, বড্ড উল্টো পাল্টা বকিস তুই। ও তোদের ডিপার্টমেন্টে পড়ে, আমাদের ইয়ারেই, ওর নাম নীলাশা। বেশ কয়েকদিন ধরে মালতী দেবীর শরীরটা বেশ খারাপ হয়েছে। গতকাল রাতে একটা ছোটখাটো স্ট্রোক মতো হয়ে গেছে ওনার। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করতে। তাই নীলু বেশি দেরি না করে কাল রাতেই পাড়ার লোকেদের সাহায্যে ওর ঠামকে হাসপাতালে ভর্তি করেছে। অনুরাধা দেবীর মনটা খুব খারাপ কদিন ধরে। নীলুর সাথে সেই যে সেদিন কথা হলো, তারপর থেকে মেয়েটার সাথে আর কোনো যোগাযোগই করতে পারেনি তিনি। বারবার মনে করেছেন, কিন্তু প্রতিবারই একটা যান্ত্রিক স্বর জানান দিয়ে গেছে যে তিনি যে নম্বরটি ডায়াল করেছেন সেটি বন্ধ আছে। ওনার নিজের শরীরটা দুদিন ভালো যাচ্ছে না, বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, তাই আর নীলুর বাড়ি গিয়ে খোঁজ নিতে পারেননি। আজ শরীরটা একটু ভালো আছে,
তাই ভাবলেন নীলুর বাড়িতে একবার ঘুরে আসবেন। মেয়েটা বড্ড মায়ায় জড়িয়েছে ওনার, আর নীলুর ঠাম মানুষটারও তো তুলনা হয় না। ওনার সাথেও অনেক কথা জমে আছে। নীলুর বাড়িতে এসে দেখলেন বাড়ি দরজায় তালা ঝুলছে। প্রতিবেশীদের জিজ্ঞাসা করতে ওরা বলল ঠাকুমার শরীরটা ভালো নেই, তাই কাল রাতে আমরা ঠাকুমাকে হাসপাতালে ভর্তি করে এসেছি। নীলুও ওখানেই আছে। ওদের থেকে হাসপাতালের ঠিকানাটা জেনে নিয়ে অনুরাধা দেবী গেলেন হাসপাতালে নীলুর ঠামের খবর নিতে। তোর ফোনটার কি হয়েছে বলতো? কদিন ধরে সমানে ফোন করে যাচ্ছি, কিন্তু বারবার বন্ধ আছে বলছে। তুই যে এত বড় একটা সমস্যার মধ্যে আছিস, আমাকে একবার জানানো যেত না? একটানা কথাগুলো বলে থামেন অনুরাধা দেবী। নীলু এতক্ষণ একটা চেয়ারে চুপচাপ চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে বসেছিল। ওর ভীষণ পরিচিত গলার আওয়াজে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে। সামনে ওর মনিকে দেখে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এতক্ষণ ধরে কঠিন খোলসের আড়ালে আটকে রাখা কান্নাটা দু চোখ বেয়ে অঝরে নেমে আসে একটা স্নেহভরা উষ্ণ হাতের স্পর্শে। মনি, তুমি এসেছো? আমার তোমার কথা খুব মনে পড়ছিল মনি। আমার ফোনটা হারিয়ে গেছে, তোমার নম্বরটাও হারিয়ে ফেলেছি। দেখো না, ঠামের শরীরটা খুব খারাপ। এখন কদিন ডাক্তারবাবু ঠামকে অবজারভেশনে রাখবেন বলেছেন। যে কোনো সময় বাড়াবাড়ি কিছু হতে পারে। বাচ্চারা যেমন ভয় পেলে মাকে আঁকড়ে ধরে, তেমনভাবে নীলু তার মনিকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলো। অনুরাধা দেবী ওর চোখের জল মুছিয়ে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না মা, তোর ঠাম ভালো হয়ে যাবেন দেখিস। তোর ঠাম সুস্থ হয়ে যদি দেখেন যে তার আদরের নাতনি কেঁদে কেটে নিজের শরীরের এই হাল করেছে, তাহলে কি ওনার ভালো লাগবে বল? নে তাড়াতাড়ি চোখটা ভালো করে মুছে দেখি। এর মধ্যে বেশ কয়েকদিন কেটে গেছে। মালতী দেবীর একটা অপারেশন হয়েছে, ওখানে ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। এরই মধ্যে একদিন সকালবেলা একটা অচেনা নম্বর থেকে অনুরাধা দেবীর কাছে ফোন এলো। কানে ফোন দিতেই ওপার থেকে ভেসে এলো নীলাশার চিন্তিত গলার স্বর। হ্যালো মনি, তুমি আজ একবার হাসপাতালে আসতে পারবে গো? দেখো না, ডাক্তারবাবু বলছিলেন কি নাকি দরকারি কথা বলবেন। আমি জিজ্ঞেস করায় বললেন বাড়ির বড় কারোর সাথে কথা বলতে চান। আসলে আমার তো আর কেউ নেই, তাই তোমাকেই বলছি। একটু এসে কথা বলবে গো? আমার খুব ভয় লাগছে মনি। নিশ্চয়ই সিরিয়াস কিছুই বলতে চান ডাক্তারবাবু। একটানা কথাগুলো বলে নীলু থামল। অনুরাধা দেবীর বাতের ব্যথাটা আবার একটু বেড়েছে। উনি ভেবেছিলেন আজ আর হাসপাতালে যাবেন না, কিন্তু ডাক্তারবাবু ডেকেছেন শুনে আর থাকতে পারলেন না। নীলুকে আশ্বাস দিয়ে বললেন, তুই চিন্তা করিস না মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। আর ভয় পাস না একদম, তোর ঠাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন দেখিস। হাসপাতালে পৌঁছে ডক্টর বিশ্বাসের সাথে দেখা করতে গেলেন অনুরাধা দেবী। দেখুন মিসেস আচার্য, কাল রাত অবধি পেশেন্টের কন্ডিশন স্টেবল ছিল। আমরা ভাবছিলাম উনি হয়তো রিকভার করবেন খুব তাড়াতাড়ি, আর ওনাকে আস্তে আস্তে আমরা জেনারেল বেডে দেব। কিন্তু আজ ভোরবেলা থেকে ওনার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, প্রেশার ফল করছে। ভোরের দিকে একবার শ্বাসকষ্ট শুরু হয়েছিল ওনার। ওনাকে ইমিডিয়েটলি ভেন্টিলেশনে দিতে হবে, তাই আপনাকে ডেকেছি। কারণ বাকি লোকের মত ছাড়া তো আমরা এক ধাপও এগোতে পারি না। অনুরাধা দেবী খানিকক্ষণ কিছু চিন্তা করলেন, তারপর ধীরে ধীরে বললেন, আপনারা যা ভালো বুঝবেন তাই করুন ডাক্তারবাবু। রজনীগন্ধা আর ধূপের সুবাসে মম করছে সারা ঘর। ঘরের ভেতর থেকে ভেসে আসছে রবি ঠাকুরের একটি গানের সুর। সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কথাটা যে কতটা সত্যি সেটাই কদিনে নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে নীলু। ও তো এখনো মেনে নিতেই পারে না যে ঠামের সাথে ঝগড়া, খুনসুটি, আবদার, রাগ এগুলো কোনোটাই আরো করতে পারবে না। রাতে ঘুম না এলে আর কেউ মাথায় হাত বুলিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেবে না। কেউ ভালোবেসে ধমকে খাইয়েও দেবে না। আর মা বাবা অকালে চলে যাবার পর যে মানুষটা ছিল ওর একমাত্র সম্বল, যাকে ছাড়া একটা দিনও দুঃসহ মনে হতো ওর, সেই মানুষটাকে ছেড়ে আছে আজ নিয়ে পুরো 1 মাস হলো। আর এই ছেড়ে থাকাটাকেই সারা জীবনের অভ্যেস বানিয়ে ফেলতে হবে। এটা ভাবলেই ওর পৃথিবীটা কেমন যেন টালমাটাল লাগে। অনুরাধা দেবী আজ এসেছেন নীলুর সাথে দেখা করতে। এসে দেখলেন নীলু ওর ঠামের ছবির সামনে দাঁড়িয়ে গান করছেন, আর ওর দু চোখ জুড়ে নেমে আসছে শ্রাবণ ধারা। উনি সস্নেহে ওর মাথায় হাত রাখলেন, বললেন, আর কাঁদিস না মা, মানুষ তো চিরকাল থাকে না বল। সবাইকে একদিন না একদিন পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়, এটা যে ধ্রুব সত্যি।
জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবু এই সত্যিটা তোকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে মা। আর তোকে নিয়ে তোর ঠামেরও তো কত স্বপ্ন ছিল বল, সেগুলো পূরণ করতে হবে তো নাকি? কিরে, পারবি না বল? নীলাশা চোখ মুছে মুখে আলতো হাসি টেনে ওর মনিকে জড়িয়ে ধরল। হ্যাঁ মনি, আমি পারবো, আমাকে যে পারতেই হবে। দেখো, আমি একদিন ঠিক ঠামের সব স্বপ্ন পূরণ করবই। সময় যে কতটা গতিশীল তা বোঝার আগেই সময় চলে যায়। এর মধ্যে ক্যালেন্ডারের পাতা থেকে বেরিয়ে গেছে আরও 2 মাস। নীলু ওর প্রিয়জন বিয়োগের শোক কিছুটা হলেও কাটিয়ে উঠেছে, পুরনো ব্যস্ততার জগতে আবার ফিরে গেছে। তবে আগের থেকে এখন আরও বেশি ব্যস্ততায় ডুবিয়ে রাখে নিজেকে। অনুরাধা দেবী সাধ্যমতো ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, ওকে আগলে রাখেন। অনুরাধা দেবী নীলুকে নিয়ে বেশ চিন্তিত। মেয়েটাকে উনি যে কখন এতটা ভালোবেসে ফেলেছেন তা নিজেই জানেন না। উনি ভেবেছিলেন মেয়েটাকে নিজের কাছে এনে রাখবেন, তাহলে নিজে ওর খেয়াল রাখতে পারবেন। মেয়েটা একা একা যে কি করছে, কি খাচ্ছে, এসব ভেবে বড্ড চিন্তা হয় ওনার। নীলুকে তার ভাবনার কথা জানাতেই বলেছিল, না না মনি, আমাকে নিয়ে অত চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। এই বাড়ির প্রতিটা কোণায় যে ঠামের স্মৃতি জড়িয়ে আছে, কি করে ছেড়ে যাই বলো তো? আর যদি বলো তোমার সাথে দেখা করার কথা, তাহলে বলছি মাঝে মাঝে চলে যাব তোমার কাছে, আর তোমার হাতের দারুণ টেস্টি রান্না জমিয়ে খেয়ে আসব। যদিও অভিরাজবাবু আমাকে পছন্দ করেন না তেমন জানি, তবুও যাব। কেমন? কি তাহলে চলবে তো নাকি? এরপর আর অনুরাধা দেবী কি বলেন? উনি শুধু হেসে বলেছিলেন, বেশ তাই হোক তবে। বিয়ে নিয়ে মায়ের সাথে বাগবিতণ্ডা হবার পর থেকে বেশ কয়েকদিন অভির মা ওর সাথে ভালো করে কথা বলেননি। তারপর অনেক কষ্টে মায়ের রাগ ভাঙাতে সক্ষম হয়েছিল। বিয়ে নিয়ে মতামত জানাতে বললেও ও মাকে এই নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি, আর অনুরাধা দেবীও আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞাসা করেননি। নীলাশা ঠাকুমার মৃত্যুর কথাটা মায়ের মুখ থেকে শুনে কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছিল ওর মনে। সেদিন রাগের মাথায় অনেক খারাপ কথা বলে ফেলেছিল ওনার সম্পর্কে, সেটা ভেবেই বেশি খারাপ লাগছিল ওর। আর একটা কথা ভালোভাবে উপলব্ধি করেছিল যে নীলাশা ঠাকুমা বা নীলাশা নিজে কেউই সুবিধাবাদী মানুষের দলে পড়ে না, বরং ওনাদের আত্মসম্মান বোধ প্রবল। নইলে ওর মা এত করে ওকে বাড়িতে এসে থাকতে বলেছে, কোনো প্রকার কোনো সাহায্য লাগলে নিঃসংকোচে বলতে বলেছে, কিন্তু নীলাশা প্রতিবারই হাসি মুখে এড়িয়ে গেছে, নয়তো বলেছে যদি কখনো লাগে চাইবে। অন্য কেউ হলে হয়তো এমনটা করতো না। এর মধ্যে একদিন অফিস থেকে ফেরার পথে নীলাশার সাথে দেখা হয় অভির। অবশ্য নীলাশা ওকে দেখেনি, তবে ও দেখেছিল। সিগন্যালে গাড়িটা দাঁড়িয়েছিল সেদিন। হঠাৎ অভির চোখে পড়ল একটা ক্লান্ত বিধ্বস্ত চেনা মুখ কয়েকজন বাচ্চাকে রাস্তা পার করতে সাহায্য করছে। ও ভেবেছিল নীলাশাকে ডেকে নেবে, কিন্তু কিসের যেন একটা সংকোচবোধ ওকে আটকে ছিল সেদিন। তবে একটা জিনিস সেদিন ঘটেছিল, নিজের অজান্তেই নীলাশাকে দেখে একচিলতে হাসির রেখা দেখা গিয়েছিল ওর ঠোঁট জুড়ে। কদিন ধরে অভির কাজের জায়গায় বেশ চাপ যাচ্ছে। ওর অফিস থেকে কয়েকদিনের জন্য ওকে ওদের হেড অফিস হায়দ্রাবাদে পাঠানো হবে, সেই জন্যই চলছে প্রস্তুতি। মাকে একা রেখে প্রায় 1 সপ্তাহের জন্য যেতে হবে, এটা নিয়ে অভি বেশ চিন্তিত। কিছু একটা ভেবে নিয়ে ওর মাকে ডাকলো, মা একবার এসো তো। ছেলের হঠাৎ জরুরি তলবে মা দৌড়ে এসে কি হয়েছে জানতে চাইলেন। অভি এতক্ষণ মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছিল। ও বলল, আসলে মা, তুমি তো জানোই আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, আর তোমাকে একলা রাখতে সাহস হচ্ছে না আমার, তাই বলছিলাম আর কি। এতটা বলে একটু থামলো, তারপর আবার বলতে শুরু করলো, তাই বলছিলাম যে তুমি যদি নীলাশাকে কয়েকদিনের জন্য এখানে এসে থাকতে বলতে। না মানে তুমি তো ওকে খুব ভালোবাসো, তাই বলছিলাম আর কি। এতটা বলে মায়ের মুখের দিকে তাকায় ও। অনুরাধা দেবী মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই ভেবে যে যাক, তার দেওয়া শিক্ষা তাহলে বিফলে যায়নি। ছেলের সেদিনের আচরণের জন্য অনুশোচনায় ভুগছে। মনে মনে খুশি হলে উনি প্রকাশ করলেন না, বরং মুখে একটু গাম্ভীর্য এনে বললেন, তার দরকার হবে না, নীলু এই বাড়িতে এসে থাকবে না, ওকে অনেকবার বলেছি। তাহলে আমি কি একবার কথা বলবো? না মানে ও থাকলে আমি ওখানে গিয়ে একটু নিশ্চিন্ত হতাম আর কি। এতটা বলার পর হঠাৎ ওর মনে হলো, নীলাশা যদি ওর মায়ের কথাই না শোনে, তবে ওর কথা শুনতে যাবে কেন? ওদের তো সেরকমভাবে আলাপই নেই।
নিজের ভাবনা চিন্তাগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে ওর। এসব কি ভাবছে ও, কি বলছে? একটা অচেনা, হ্যাঁ নীলাশা তো ওর কাছে অচেনাই। একটা অচেনা মেয়ের ওপর এতটা ভরসা ওর এলো কোথা থেকে? এইসব উল্টোপাল্টা ভাবনা চিন্তার পর ওর মনে হলো এত ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে, তার চেয়ে বরং পেন্ডিং কাজগুলো সেরে নেওয়া ভালো। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেছে বেশ কয়েকটা দিন। এর মধ্যে অভি হায়দ্রাবাদের কাজ মিটিয়ে ফিরে এসেছে। অভি যে কদিন বাড়ি ছিল না সেই কটা দিন অনুরাধা দেবী নীলুর সাথেই ছিলেন। না, অভিদের বাড়িতে নয়, বরং নীলুর বাড়িতে চলে গেছিলেন উনি। দুজনে মিলে এই কদিন বেশ কেটেছে ওনাদের। বাসের জানলার ধারে সিটটা নীলাশার বরাবরই পছন্দের। এখানে বসে নিজের চিন্তার জগতে হারিয়ে যেতে বেশ লাগে ওর। তবে আজকের ব্যাপারটা একটু অন্য। আজও খুব টেনশনের মধ্যে আছে। আসলে 2-1 মাস আগেও একটা ব্যাংকিংয়ের পরীক্ষা দিয়েছিল। আজ সেই পরীক্ষার ফলাফল বেরোবে। গত 2 বছর ধরে এই পরীক্ষাটায়ও বসছে। প্রথমবার প্রিলিমটায় পাশ করলেও মেন্সে গিয়ে আটকায়, আর এবারেও প্রিলিমটা ক্লিয়ার করেছে, আর আজ মেন্সের ফলাফল। এটাই হলো ওর চিন্তার কারণ। ও দিদি, নামুন, আপনার স্টপেজ এসে গেছে। কন্ডাক্টরের ডাকে চিন্তার জগৎ থেকেও বেরিয়ে আসে। সন্ধেবেলা বাড়ি ফিরে ওর মনিকে ফোন করে। হ্যালো মনি, এই রেজাল্টটা চেক করলাম। হ্যাঁ, এবারে মেনটায় পাশ করেছি। এখন চাকরি কি গো? এরপর ইন্টারভিউ রাউন্ড আছে। ওটাই সবচেয়ে কঠিন হয় শুনেছি গো। হ্যাঁ, ওটাই পাশ করলে তবে হবে। হ্যাঁ, আমার শরীর ঠিক আছে। তুমি ঠিক আছো তো? ইতিমধ্যে ক্যালেন্ডারের পাতা থেকে চলে গেছে আরও 2 মাস। এই 2 মাস নীলুর জীবনের সবচেয়ে ঘটনাবহুল 2 মাস ছিল বোধহয়। অনেক কিছুই ঘটেছে এই 2 মাসে। সেদিন ছিল নীলুর ইন্টারভিউ। কি হবে না হবে সেই নিয়ে ভীষণ চিন্তিত। ওর মনি সকালে এসে মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দিয়ে গেছে আর চিন্তা করতে বারণ করে গেছে। দেখ নীলু, চিন্তা করবি না একদম, হ্যাঁ? ইন্টারভিউ খুব ভালো হবে, দেখবি। হ্যাঁ, সত্যি সেদিন ওর ইন্টারভিউটা বেশ ভালোই হয়েছিল। তবে ইন্টারভিউ দিয়ে ফেরার পথেই ঘটেছিল বিপত্তি। সারাদিনের না খাওয়া ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে হেঁটে আসছিল রাস্তা ধরে। ক্লান্তির কারণেই হোক কিংবা বেখেয়ালি হোক, হাঁটতে হাঁটতে হঠাৎ চলে এসেছিল রাস্তার খানিকটা মাঝখানে। গাড়ির হর্নের তীব্র আওয়াজে চমক ভাঙতেই লাগলো একটা ধাক্কা। তারপর চোখের সামনেটা পুরো অন্ধকার। ব্যাস, এরপর আর কিছু মনে ছিল না নীলুর। শুধু জ্ঞান ফেরার পরও নিজেকে আবিষ্কার করেছিল হসপিটালের বেডে, হাতি পায়ে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। আর তার সাথে চোখ পড়েছিল ওর মুখের দিকে তাকিয়ে থাকা একটা উদ্বিগ্ন মুখের দিকে। সেই উদ্বিগ্ন মুখের মালিক এলোমেলো কিছু কথা ছুড়ে দিয়েছিল ওর উদ্দেশ্যে। রাস্তা দিয়ে ওরকম অন্যমনস্ক হয়ে হাঁটেন কেন? হ্যাঁ, ভাগ্যিস আমার গাড়িটা খুব একটা স্পিডে ছিল না, তাই অল্পের ওপর দিয়ে গেছে। নইলে আজ তো আমার গাড়ির তলাতেই চলে যেতেন, আর মানুষ চাপা দেবার দোষে আমাকে জেলে যেতে হতো, কিংবা গণপিটুনিও জুটতে পারত কপালে। তারপর আপনার মনি তো তার আদরের নীলুর খুনের অপরাধে আমাকে ফাঁসি কাঠেই ঝুলিয়ে দিত বোধ হয়। একসঙ্গে এত কথা বলে থেমেছিল অভিরাজ, আর এত ঘটনার ঘনঘটায় ভ্যাবাচাকা খেয়ে একদম চুপ করে গিয়েছিল নীলাশা। এরপরের ঘটনাগুলো নীলুর কিছু ভাবনা চিন্তার আগেই যেন ঘটে গেছিল। পরের দিন যখন হসপিটাল থেকে নীলুকে ছুটি দেওয়া হয়েছিল, অভিকে সাথে নিয়ে অনুরাধা দেবী এসেছিলেন ওর সাথে দেখা করতে, আর তারপর ওকে নিয়ে সোজা চলে গেছিলেন নিজের বাড়িতে। হ্যাঁ, নীলু প্রথমে নিজের বাড়ি চলে যাবে বলে জেদ করেছিল বটে, কিন্তু ওর মনির রাশভারী গুরুগম্ভীর ব্যক্তিত্বের কাছে ওর সেই সব জেদ ধোপে টেকেনি। উনি শুধু গাম্ভীর্যের সঙ্গে কিছু কথার তীর ছুঁড়ে দিয়েছিলেন ওর দিকে, আর তাতেই কাজ হয়েছিল ম্যাজিকের মতো। শোনো নীলাশা, আমি কিন্তু মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। আমি তোমার গুরুজন, আর তোমার ঠামও আমার ওপর খুব ভরসা করতেন। সেই হিসাবেই বলছি, তুমি আমার সাথে এখন আমাদের বাড়ি যাবে, আর এটাই শেষ কথা। এই কথার অন্যথা যেন না হয় মনে রেখো। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল নীলুকে চুপ করানোর জন্য। একে মনি ওকে তুমি আর ওর পুরো নাম ধরে ডেকেছে, তার সাথে আবার এত কড়া কথার দাওয়াই। বেচারি নীলুর তো ছেড়ে দেমা কেঁদে বাঁচি মতন অবস্থা। আর ওইদিকে বেচারির এমন অবস্থা দেখে অভির তো হাসি পায়ে পায়, কিন্তু না, মায়ের হুকুম এক বিন্দুও হাসা যাবে না। হাসলি প্ল্যান ঘেটে তাই বহু কষ্টে হাসিটাকে গলাধকরণ করে নিতে হয়েছিল ওকে। এরপর কেটে গেছিল বেশ কয়েকটা দিন। অনুরাধা দেবীর স্নেহ, ভালোবাসার পরিচর্যায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল নীলু। এরই মধ্যে এক সকালের ঘটনা। চায়ের টেবিলে 3 জনে বসে চা খেতে খেতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। ও হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, অভিও এখন মাঝে মাঝে ওদের দুজনের আড্ডায় ভাগ বসায়। আলোচনার মাঝখানে হঠাৎ করে নীলু ওর মনিকে বলে ওর নাকি কিছু জরুরি কথা বলার আছে। মনি,
এখন তো আমার শরীর একদম ঠিকঠাক আছে, তো আমি যদি বাড়ি ফিরে যেতাম, না মানে বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে, তো তাই বলছিলাম আর কি। অনুরাধা দেবী কিছু একটা ভেবে নিয়ে বললেন, কথাটা ভুল কিছু বলিসনি, কিন্তু বাড়ি গেলে আবার তো তুই নিজের অযত্ন শুরু করে দিবি, অসুস্থ হয়ে পড়বি, আর আমিও শান্তি পাবো না। অভি এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার মায়ের দিকে একবার তাকিয়ে গলাটা একটু ঝেড়ে নিয়ে বলে উঠল, মা, তুমি একদিন বলেছিলে না যে তুমি বাড়ির একতলাটার জন্য পেইং গেস্ট খুঁজছো, তো উনি তো আমাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতে পারেন, কারণ উনি তো এমনি থাকবেন না এখানে, আর তুমিও চিন্তা করতে থাকবে, তাই এটা একটা সলিউশন হতে পারে। মনে মনে ছেলের বুদ্ধির প্রশংসা না করে পারলেন না অনুরাধা দেবী। সত্যি তো, এই কথাটা একদিন অভিকে বলেছিলেন অনুরাধা দেবী, সেটা যে অভি এই সময় এইভাবে পেরে আনবে উনি ভাবেননি। আর অন্যদিকে এরকম আশ্চর্যজনক কথাবার্তা জীবনে প্রথমবার শুনল এমন ভাব করে একটা অদ্ভুত দৃষ্টিতে অভির দিকে তাকায় নীলু। এই লোকটার এই সব অদ্ভুত কথাবার্তা না ওর এই ছোট্ট মাথাটায় ঢোকে। নিজের বাড়ি থাকতে ও নাকি ওর মনির বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকবে, ধুর, এমন আবার হয় নাকি? এই ঘটনার পরের দিনই নীলাশা চলে গিয়েছিল নিজের বাড়িতে, আর সবাই ব্যস্ত হয়ে গেছিল যে যার নিজের কাজে। কিন্তু না, আমরা ভাবি এক আর হয় এক। নীলুর সাথেও তাই হয়েছিল। সেদিন ও এনজিওতে গেছিল, একটা অফিসিয়াল কাজ করছে, এমন সময় ফোনের স্ক্রিনে ভেসে উঠেছিল একটা অপ্রত্যাশিত নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে এসেছিল অভিরাজের উদ্বিগ্ন গলার স্বর। হ্যালো নীলাশা, আপনি একবার আমাদের বাড়ি যেতে পারবেন? এইমাত্র পাড়ার লোকেরা ফোন করেছিল আমাকে, মা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, ওরা মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি দিয়ে এসেছে, আমি তো শহরের বাইরে এসেছি একটু, ফোন পেয়েই বেরিয়ে পড়েছি, কিন্তু আমার তো ফিরতে অনেক দেরি হবে, তাই আপনি যদি একটু আমাদের বাড়ি যেতেন আমার চিন্তাটা একটু কমতো আর কি। নীলাশা সেদিন ওকে ভরসা দিয়ে বলেছিল, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি মনির কাছে, আর আপনি সাবধানে আসবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। নীলাশার কথায় অভির চিন্তায় ছটফট করা মনটা হঠাৎ করে যেন শান্ত হয়ে গেছিল। ওর মনে হয়েছিল এই মেয়েটা যখন ওর মায়ের পাশে আছে তখন আর কোনো চিন্তা নেই, ওর মা একদম ঠিক হয়ে যাবে। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন কারোর আমি আছি তো, চিন্তা করো না, এই কথাটা ভীষণভাবে শক্তি দেয়। নিজের অজান্তেই কবে যে অভির জীবনে ওর মায়ের পরে সেই ভরসার জায়গাটা নীলাশা হয়ে উঠেছিল, তাও নিজেই বুঝে উঠতে পারেনি। সেই ঘটনার পর কেটে গেছে 2 মাস। নীলাশা এখন ওর মনির বাড়িতেই থাকে পেইং গেস্ট হিসাবে। সেদিন অনুরাধা দেবীর শরীর খারাপের খবরটা পাওয়া মাত্রই এক মুহূর্ত দেরি না করে অভিদের বাড়িতে চলে গেছিল নীলু, আর সেখানে গিয়ে দেখেছিল চোখ বুজে শুয়ে থাকা এক নিস্তেজ মানুষকে। মনিকে এরকমভাবে দেখে হঠাৎ করেই ওর ঠামের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে, আর সঙ্গে সঙ্গে ওর একরাশ ভয় এসে ঘিরে ধরেছিল ওকে। আবার একবার কাছের মানুষকে হারিয়ে ফেলার আশঙ্কায় বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠেছিল। এই স্বার্থের দুনিয়াতেও এমনভাবে যে নিঃস্বার্থ হওয়া যায়, যেখানে রক্তের সম্পর্করাই আপন হয় না আজকাল, সেখানে কোনো রকম রক্তের সম্পর্ক ছাড়াই কাউকে যে এতটা আপন করা যায়, এতটা ভালোবাসা যায়, এই মানুষটাকে না দেখলে হয়তো ওর জানাই হয়ে উঠত না। না, এরপর আর ওই মানুষটাকে ফেলে যাবার সাহস হয়নি ওর। অভির কথা মতো ওদের বাড়িতেই পেইং গেস্ট হিসাবে থেকে গেছিল। গত 2 মাস ধরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে এসেছে নীলু বুঝতে পারেনি। ওর মনির ডাকে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে, কিরে মা, শরীর ঠিক আছে তো? এই ভর সন্ধেবেলা ঘুমাচ্ছিস যে? নীলু হালকা হেসে ওর মনির দিকে তাকিয়ে বলে, একদম মনি, আমার শরীর একদম ঠিক আছে, আসলে বইটা পড়তে পড়তে চোখটা একটু লেগে এসেছিল আর কি। আচ্ছা, তুমি ওষুধটা খেয়েছো? টেবিলের ওপর রেখে এসেছিলাম। অনুরাধা দেবী নীলুর গাল টিপে আদর করে বললেন, আমার এই দুষ্টু মেয়েটা আর ওই যে রাগী গম্ভীর ছেলেটা দুজনে মিলে যে পরিমাণ শাসন শুরু করেছে, ওষুধ না খেয়ে আর উপায় আছে বল? ওর মনির এমন কথায় নীলু তো হেসেই অস্থির। শাসন তো করবই, স্টুডেন্ট অবাধ্য হলে টিচারকে তো একটু কড়া হতেই হবে, কি বলো? অনুরাধা দেবী এবার নীলুর কান ধরে মুলে দিলেন, মায়ের সাথে ফাজলামি হচ্ছে না, দাঁড়া দেখাচ্ছি মজা। মনির এই মিষ্টি শাসন বেশ ভালো লাগছিল নীলুর। ওর মনিকে জড়িয়ে ধরল। এভাবে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকলো মা মেয়ের খুনসুটি। এদিকে একজোড়া চোখ যে আড়াল থেকে মুগ্ধ দৃষ্টিতে ওদের এই খুনসুটি উপভোগ করছে তা ওরা টেরই পেল না। রাতে শোবার আগে নীলু মেল বক্স চেক করে রোজ। আজও যখন অভ্যেসবশত মেল চেক করতে বসলো, একটা মেলে এসে চোখ আটকে গেল ওর।
প্রথমে কিছুক্ষণ মনে হলো এটা স্বপ্ন নয় তো, তারপর যখন খেয়াল হলো এটা স্বপ্ন নয়, পুরোপুরি বাস্তব, তখন দুফোঁটা জল গড়িয়ে পড়ল ওর চোখ বেয়ে। মণি, ও মণি, ঘুমিয়ে পড়েছ? 2-4 বার ডেকেও কোনো সাড়া না পেয়ে নীলু যখন নিজের ঘরে চলে আসছে, এমন সময় অভির সাথে দেখা হয়ে গেল ওর। নীলাশা, আপনি মাকে ডাকছিলেন শুনলাম, ওষুধ খেয়ে শুয়েছে তো, তাই বোধহয় ঘুমিয়ে পড়েছে গভীরভাবে। আচ্ছা, আপনি এখনো ঘুমাননি যে? ভালোই রাত হয়েছে কিন্তু। নীলাশা আর অভিরাজের মধ্যে এখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আগে যেমন শুধু সৌজন্যের খাতিরে দুজনের কথা হতো, এখন কিন্তু তেমনটা হয় না। কারণে হোক কিংবা কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা হয় ওদের, মাঝে মধ্যে ছোটোখাটো ইয়ার্কি ঠাট্টাও হয় দুজনের মধ্যে। আপনিও তো জেগে আছেন দেখছি মশাই, আমাকে শুধু বলছেন কেন? আপনারও তো ঘুমিয়ে পড়া উচিত। আসলে মণিকে একটা খবর জানাতে এসেছিলাম। সেদিন যে ইন্টারভিউটা দিয়েছিলাম না, ওখান থেকে মেল এসেছে, আমি এই দেখলাম। জয়েনিং লেটারটা কদিনের মধ্যেই পাঠাবে বলেছে। আরে আরে, দারুণ খবর দিলেন তো, অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনার এতদিনের পরিশ্রম আজ সার্থক হলো। তবে সত্যি খুব খুশির একটা খবর দিলেন, মা শুনলে ভীষণ খুশি হবেন। আর হ্যাঁ, আজ এত রাত হয়েছে তাই ছেড়ে দিলাম, আমার একটা ট্রিট চাই কিন্তু। শুভ খবর খালি হাতে দিতে নেই জানেন তো। অভিরাজের খুশিতে উজ্জ্বল হয়ে ওঠা মুখটা দেখে নীলুর মুখেও একটা প্রশান্তির হাসি খেলে গেল। কোনো মানুষকে একবার দেখেই কিংবা কিছুক্ষণের পরিচয়ে বোধহয় তাকে বিচার করা ঠিক নয়। এই যে নীলু কিছু মাস আগেও যাকে বদমেজাজি, অহংকারী, অভদ্র বলে মনে করত, তাকে এখন আর এসব মনে হয় না। বরং এখন এটাও খুব ভালোভাবে জানে যে ওর যে গুটি কয়েক শুভাকাঙ্ক্ষী আছে, তার মধ্যেই মানুষটা একজন। এই নিন, এটা আপনার জন্য, আপনার এই বন্ধুর তরফ থেকে। কি হলো ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? নিন, ধরুন এটা। শুভ খবর দিলেন তাই একটু মিষ্টিমুখ করে নিন। ফ্রিজ থেকে একটা ডেয়ারি মিল্ক বের করে নীলুর হাতে ধরিয়ে দেয়, আর অভির ডাকে নীলু ওর ভাবনা থেকে বেরিয়ে আসে। এই ঘটনার পর কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। পরের দিন সকালে নীলু যখন ওর চাকরির খবরটা ওর মণিকে জানিয়েছিল, অনুরাধা দেবী আনন্দে কেঁদে ফেলেছিলেন আর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, অনেক বড় হমা, খুব ভালো থাক, জীবনের প্রতিটা বাধাকে জয় করে নিজের লক্ষ্যে এগিয়ে যা। তোর মা, বাবা, ঠাম সবাই আজ নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছেন আর তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন। আজ একটা বিশেষ দিন। আরে না না, কারোর বিয়ে টিয়ে নয়, আজ হচ্ছে আমাদের নাকুচু হিরোর পয়দা দিবস। নাকুচু কেন বললাম সেটা পরে আসছি, আগে চলুন ওদের বাড়ির অন্দরমহলে দৃশ্যটা একটু দেখে আসি। এই নীলু, সকাল থেকে উঠে কি এত করছিস বলতো? যার জন্য এইসব রান্না করছিস, সে এগুলো কতদূর খাবে সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে বেশ। তিনি কিন্তু আবার ভীষণ শরীর সচেতন। নীলু সকাল থেকে রান্নাঘরে ঠুকঠাক করে যাচ্ছে দেখে অনুরাধা দেবী ওকে এই কথাগুলো বললেন। নীলু এবার রান্নাঘর থেকে বেরিয়ে এলো আর একটু গলা চড়িয়ে বলে উঠল, খাবে না মানে কি মনি? ওনার ঘাড় খাবে। সেদিন খুব তো বলছিলেন ওনার নাকি ট্রিট চাই, তাই এখন তো আমি খাইয়েই ছাড়বো ওনাকে। এমন ট্রিট দেব না যে উনি কোনোদিন ভুলবেন না এই ট্রিটের কথা। রান্নাঘর থেকে আসায় নীলুর সারা শরীরটা ঘামে ভিজে গেছে, কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মাঝে মাঝে ও ওড়না দিয়ে সেই ঘাম মুছে নিচ্ছে। এই সবই অনেকক্ষণ থেকে একদৃষ্টে দেখছে অভি, কিন্তু কেন দেখছে জানে না। কেমন যেন ঘোর লাগছে ওর। ও এতক্ষণ নীলুর দিকে এভাবে ঘোর লাগা চোখে তাকিয়েছিল, এটা ভাবতে নিজের মনে ভীষণ লজ্জায় পড়ে গেল। এই সব কি হচ্ছে, কেন হচ্ছে ওর মাথায় ঢুকছে না। কই, ও তো কত মেয়ের সাথে কাজের সূত্রে মেলামেশা করে, তাদের দেখে কখনো তো এমন কিছু হয় না ওর। এত সব কিছু ওর মাথায় ঢোকে না। ও শুধু এটুকু জানে যে ওর সামনে দাঁড়িয়ে থাকা এই ঝগড়ুটে মেয়েটাকে ইদানিং ওর একটু বেশি ভালো লাগে। ওর সাথে কথা বলতে, ওর হাসি মুখটা দেখতে বেশ ভালো লাগে ওর। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আপলোড করব। আর তারপরে আর মাত্র একটা পর্ব হবে, সেটাই হবে এর অন্তিম পর্ব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।